স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। জানাবো খবরের বিস্তারিত। দিনভর দফায় দফায় বৈঠকের পরেও কর্মবিরতি প্রত্যাহার করেনি রেলের রানিং স্টাফরা। দাবি আদায়ে অনড় তারা। দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার হবে না। রাতে কমলাপুর রেল স্টেশনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক শেষে কথা জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। এছাড়া রানিং স্টাফদের নেতা মুজিবুরকে আলোচনার জন্য পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা যাবে বলে আশা করেন শিমুল বিশ্বাস। সমস্যার নিষ্পত্তির জন্য আমরাও আপনাদের সাথে এই পরিশ্রমের অংশীদার। আমরা সবাই মিলে, ওনারা মুজিবর সহ, তারা যত দ্রুত বের হয়ে এসে এদেরকে বলবে, আমাদের বললে আমরা বৈঠকের ব্যবস্থা করে দেব। আপাতত এইটুকু আমাদের কথা, এইটুকু অগ্রগতি। রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম কাটানোর পাশাপাশি দিনেও স্টেশনে এসে ফিরে যান শত শত যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা। তারা বলছেন, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন আন্দোলনকারীরা। তবে দিনভর এ বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল রানিং স্টাফরা। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এমন হঠাৎ অপ্রত্যাশিত বিপদে দিশেহারা হয়েছেন তিনি। শ্রমিকদের নিয়ন্ত্রণের একটি দায়িত্ব আছে, যারা শ্রমিক নিয়ন্ত্রণ করেন একটা অথরিটি আছে, তাদের সাথে তারা বোঝাপড়া করে এটা সলভ করা উচিত ছিল। তো অবশ্যই আপনি সলভটা কেন করেননি? বিরক্তর চরম সীমায় এখন আমি আছি। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ইসলামের মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। ছোট শিশু, অসুস্থ স্বজন অথবা গন্তব্যে পৌঁছানো জরুরি দরকার, সব নিয়েই স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যে অপেক্ষারও ছিল না কোনো সময়সীমা। এ যেন এক জিম্মি দশা। বলছে যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রোগী নিয়ে অনেক ঝামেলায় আছে। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এই যে দেখেন, এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। এখানে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যা হতে পড়ছে, বুঝছেন? হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তবে কর্মবিরতিতে থাকা রেলের কর্মচারীদের কাউকেই দেখা যায়নি কোথাও। গেল 22শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে 28শে জানুয়ারি থেকে বন্ধ থাকবে রেল চলাচল, এই আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে এর মধ্যে এই বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় ঠিক রাত 12টা থেকেই দেশব্যাপী বন্ধ হয়ে যায় রেল চলাচল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলনকে দুঃখজনক বলেছেন রেলপথ উপদেষ্টা। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম, এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। রেল চলাচল বন্ধ, সন্তান স্বজনদের নিয়ে যখন প্ল্যাটফর্মে অসহায় যাত্রী, তখন পাশে দাঁড়িয়েছে সরকার। এই প্রথমবারের মতো আন্দোলনে অচল রেলের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। রেলের টিকিটেই হয়েছে বাস যাত্রা। বিকল্প এই ব্যবস্থা দুর্ভোগের যাত্রীদের দিয়েছে তাৎক্ষণিক স্বস্তি। যে কোনো আন্দোলনে অচল পথ, এটি এদেশের যেন স্বাভাবিক দৃশ্য। আর আন্দোলন যদি হয় পরিবহন খাতে, তবে তো কথাই নেই। আগে থেকে কিছুই জানতে না পারায় পথে নেমেই বিপদে পড়েছেন রেলযাত্রীরা। তবে সেই বিপদ থেকে উদ্ধারে এগিয়ে এসেছেন সরকার। রেল স্টেশনের বাইরেই অপেক্ষায় ছিল বাস, যা যাত্রীদের নিয়ে রওনা হয়েছে গন্তব্যে। আবারও টাকা গচ্ছা দিয়ে টিকিটও কাটতে হয়নি কাউকে। রেলের টিকিট দিয়েই বাস যাত্রা করেছেন তারা। আমাদের যাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না, আজ বিআরটিসি এরকম একটা ব্যবস্থা করেছে, তো বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এই ইয়েটা করেছে, যে ট্রেন চলবে না, ভোগান্তিটা একটু কম হচ্ছে যাত্রীদের জন্য। আমাদের বিকল্প যে ব্যবস্থা করছে, সেজন্য আমরা অনেক খুশি, ধন্যবাদ। কারণ এটা ফিরাই দিলে তো অনেকের অনেক জরুরি কাজ থাকে, যেতে পারতো না। তবে এর মধ্যেও ছিল বিপত্তি। গন্তব্যে পৌঁছাতে উঠেছিলেন অনেকে বাসে, সেই বাসও কিছু হয়েছে নষ্ট। যদি অবশ্যই আমরা একটু ভোগান্তির
সম্মুখীন হলাম। তারপরও একদিক দিয়ে ভালো যে এসি বাসে যাচ্ছি। যে গাড়িতে উঠছি ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাসে কোনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। ট্রেনে চলাচল করে অভ্যস্ত, কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়ে দুশ্চিন্তায় মায়েরাও। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যা পড়ছি, বুঝছেন। এই বাস যে হঠাৎ করে তারপরেও পাওয়া গেছে, এটাই বড় কথা। তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী। এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয়, কম বেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেরই। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি 5ই আগস্টের মতো হবে। দেশের 3 জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালা। 3 জেলার এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, যে কোনো পর্যায়ে নেতাকর্মীরা অন্যায় বা খারাপ কাজে যুক্ত হলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে 5ই আগস্টের মতো। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির কোনো বিভক্তি নেই। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় সবাই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সন্ধ্যায় নীলফামারীতে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যে অধিকার মানুষের ছিল না, ভোট অধিকার, সেই অধিকার যত দ্রুত সম্ভব আমরা প্রত্যাশা করি ফেরত দিয়ে এই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত করব। একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহণ করার জন্য অতিরিক্ত সময় যাতে ব্যয় না করে। 15 দিনের মধ্যে 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং 1 মাসের মধ্যে এর কার্যক্রম শুরুর আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারীদের পিটিয়ে আহত করাদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। 24 ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতায় বিচারের দাবিও জানান তারা। আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 দফা দাবিসহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে সরকার কাজ করবে বলেও ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘ 10 দিনের আন্দোলনের পর অশ্রুজ্জ্বলে ভাসলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নফল নামাজ আদায় করে 2 হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। ভিতরে আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল পদ নিয়ে আসবেন এই ঘোষণা করেছেন আমাদের। সরকারের এই ঘোষণায় নিজেদের অসহায়ত্ব লাঘব হবে, সম্মানের সাথে বাঁচতে পারবেন এমন প্রত্যাশা ইবতেদায়ী শিক্ষকদের। মেরাজের এই উসিলা দিয়া আজকে আমাদের এই সব কিছু আল্লাহ পাক কবুল করে নেছে। আমরা এই ঘোষণা শুনে আসক্তি হয়েছি এবং আমাদের আত্মা একটু শান্তি পেয়েছি। এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি, এই জন্য এই সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এখন ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা সহ 52 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ পেয়ে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অগ্রাধিকার ভিত্তিতে নেয়া বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে। ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের বর্তমান এমডি মনিরুল মাওলা সহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আর 52 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 200 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশাল মহানগরীর রাজনীতিতে এখন আলোচনায় নির্বাচন। স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, কোনটি আগে ভাবিয়ে তুলেছে নেতাকর্মীদের। সমর্থক বাড়াতে প্রতিদিনই কর্মসূচি হচ্ছে বিভিন্ন দলের। বরিশাল 5 আসনে বিভক্তি তুলে প্রস্তুত হচ্ছে বিএনপি। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী আন্দোলন। আর নির্বাচনের আগেই সংস্কার শেষ করার দাবি বৈষম্য বিরোধীদের। রাজনীতি বিশ্লেষকরাও বলছেন, পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। কীর্তনখোলার তীরের বরিশাল মহানগরী আর সদর উপজেলা নিয়ে বরিশাল 5 আসন বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জনপদে প্রায় প্রতিদিনই কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আওয়াজ না উঠলেও দিনরাত সভা সমাবেশ, উঠান বৈঠক করে নিজেদের পরিচিতি ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটের তারিখ ঠিক না হলেও আসনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, এইটি আমরা চাই। এই যে মনোনয়ন বাণিজ্য, এই পিআর পদ্ধতি হলে সেটা থাকে না। তা না হইলে একদলীয়ভাবে কেউ হয়ে গেলে সেখানে একটা স্বৈরাচার, স্বৈরতন্ত্র
আবার আসার একটা সম্ভাবনা থাকে। প্রকাশ্য কোন্দল নেই জামায়াতে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দলটি। দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হিলাল হতে পারেন বরিশাল 5 আসনের প্রার্থী। সামনে যে নির্বাচন হবে, জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগণের সহানুভূতি সহযোগিতা পেয়েছে। আমরা আশা করি যে সামনের দিকে আমরা সেটা পাবো এবং আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগ সরকার পতনের পর দল গোছাতে মহানগর বিএনপির 42 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ভাগ করে নেন 13 জন করে সদস্য। আবার কমিটি অনুমোদনের পর এই 3 নেতার মধ্যেই শুরু হয় বিভক্তি। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে রয়েছে গ্রুপিং। এদের মধ্যে মুজিবুর রহমান সরোয়ার, বিলকিস জাহান শিরিন ও মনিরুজ্জামান খান ফারুক আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে তৎপর হবেন। দলের হাইকমান্ডের নির্দেশ যথাযথভাবে পালন করার যার ইচ্ছা ছিল বা বিগত দিনে যিনি এটা প্রমাণ করতে পেরেছেন, এদের মধ্য থেকেই আমাদের হাইকমান্ড চিন্তা করবেন। দলের কাছে ত্যাগী নেতা চেয়ে অন্য কেউ এখানে প্রায়োরিটি হবে না। তবে ভোটের আগে সংস্কার শেষ করার দাবি বৈষম্য বিরোধীদের। প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে যেগুলো সাধন করার পরে নির্বাচনের দিকে আমরা যেতে পারবো, সেই পরিবেশ যখন সৃষ্টি হবে তখনই আমরা নির্বাচনের দিকে যেতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পেশি শক্তি ও অর্থের ছড়াছড়ি থেকে সরে আসবেন রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা। সতর্ক থাকতে হবে ভোটারদেরকেও। একজন মেম্বার অব দি পার্লামেন্ট তিনি শুধু আইনই প্রণয়ন করবেন, স্থানীয় রাজনীতিতে তার কোনো প্রভাব প্রতিপত্তি এটাকে রহিত করে শুধুমাত্র স্থানীয় সরকারের যে সংগঠন আছে সেটাকে শক্তিশালী করা। এর ব্যতিক্রম হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা স্থানীয় রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। নিজেদের অস্তিত্ব জানান দিতে সরব বাম দলগুলো। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন তিনি। আর এই নির্বাচন গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা করতে ইইউ প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। কবে জাতীয় নির্বাচন যদিও তার চূড়ান্ত দিনক্ষণের ঘোষণা আসেনি এখনো, তবুও ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক। নির্বাচন কমিশন ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে তারা। আমি বাংলাদেশে এসেছি সহযোগিতার বার্তা নিয়ে। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। ভাঙচুরের পর আগুন দেয়া হয়েছে বেশ কিছু যানবাহনে। আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যায় এই সংঘর্ষ বাধে। অন্যদিকে বরিশালের রূপাতলীতে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ভোলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা।
আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যা 7টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ভাঙচুর করা হয় বাস ও সিএনজি অটোরিকশা। পরে আগুন দেয়া হয় বেশ কিছু যানবাহনে। দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত হন অন্তত 20 জন। প্রতিবাদে ভোলা চরফ্যাশন অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে, আমাদের অফিসে আগুন লাগাইছে, আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। আমাদের গাড়ি আগুন লাগাই দিছে, তারা আমার কাউন্টার ফুরিয়ে লাইছে, আমাদের অনেক গাড়িগুলো ফুরিয়ে লাইছে। আমি তো জানি না, আমি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমার মাস্কে মাথা বাড়ি মারছে। অন্যদিকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সরকারি বিএম কলেজের এক ছাত্রীকে পিরোজপুরের ভান্ডারিয়ায় লাঞ্ছিত করা নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে রূপাতলী বাস টার্মিনালে কথা বলতে গেলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আমি স্টুডেন্ট, আমার হাত ভাড়া রাখেন। এরপর ওই ড্রাইভার এবং কাউন্টারের লোকজন ওই মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করছে। রাস্তাঘাটে যত ঝামেলা হয়, আমরা তো ভোগান্তি শুধু যাত্রীদের, আর তো কারো কিছুই হয় না। এ ঘটনায় বিচারের দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আর নিরাপত্তার দাবিতে বরিশালে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে ঢাকা শহর সহ অন্যান্য জেলা, শহর ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। এ সময় আদালত উল্লেখ করে, দেশে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গাছ সংরক্ষণ করা প্রয়োজন। ব্যাপকভাবে গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, যা বেঁচে থাকার অধিকার খর্ব করবে। হাইকোর্ট গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে ঢাকা শহর সহ অন্যান্য জেলা, শহর ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দেয়। এই কমিটির অনুমতি ছাড়া ঢাকা শহর সহ অন্যান্য জেলা, শহর ও উপজেলা পর্যায়ে গাছ কাটা যাবে না। তবে গ্রামাঞ্চলে ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার বিষয়টি এর আওতায় আসবে না। অনুষ্ঠিত হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন। মঙ্গলবার মিরপুরে পিএসসি কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষার অগ্রযাত্রায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূমিকার প্রশংসা করেন। সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। এছাড়াও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র সাহা। অতিথিরা যোগ দিয়েছেন তাদের এবং ব্লু ইকোনমি এর মতো বিষয়গুলি আমাদের। রাজধানীর বাড়িধারায় ফ্ল্যাগশিপ স্বাস্থ্য সেবা প্রকল্প অ্যাসেন্ট হেলথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে অ্যাসেন্ট গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসেন্ট গ্রুপের এমডি সৈয়দা মাদিহা মোর্শেদ। আর উপস্থিত ছিলেন অ্যাসেন্ট হেলথের চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার, অ্যাসেন্ট গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর এবং অ্যাসেন্ট হেলথের ল্যাব ডিরেক্টর সহ অ্যাসেন্ট গ্রুপ এবং অ্যাসেন্ট হেলথের শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো নারী নাগরিক সংগঠনগুলোর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিতকরণ ইউ প্রকল্পের চূড়ান্ত লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বলেন, এই প্রকল্পের মাধ্যমে নারী নেতৃত্ব বিকাশের যে ভিত্তি স্থাপন হয়েছে তা টেকসই উন্নয়নের ও গণতন্ত্র চর্চার একটি মডেল হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশনের প্রধান জহির বিন সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে সমস্যা সমাধানে দুর্বার রাজশাহীকে আরও 7 দিন সময় বেঁধে দিল বিসিবি। এরপরও ব্যর্থ হলে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু সমাধান করবে বোর্ড। ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক সেরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, এই আসর থেকে টিকিটের অর্থের একটা অংশ পাবে দলগুলো। কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে। কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস
চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।